শুভরাত্রি। আজ ১৯ তারিখ। এখন অনেক রাত প্রায় ২টা। ১৮ তারিখ শেষ হলো, ১৯শে সেপ্টেম্বর শুরু। গতবারে যখন আমাদের শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা নিলেন, সেই ইলেকশন আমরা কেউই মানি নাই, জনগণে কেউ ভোট দিতে পারে নাই। একতরফা ভোটের মাধ্যমে উনি নিজেকে নির্বাচিত ঘোষণা করলেন। সেই তখন থেকে আমি অনেকগুলো প্রবন্ধ লিখেছিলাম। উনি সরকার গঠন করেছেন, তখন আমি লিখেছিলাম নতুন সরকারের এবং মন্ত্রী পরিষদের কাছে আমাদের প্রার্থনা। আমি প্রবন্ধ লিখেছিলাম মনের দূষণে আক্রান্ত রাষ্ট্র। আমি লিখেছিলাম দুর্নীতি, চুরি আমাদের দেশের সম্মানিত পেশা। আমি লিখেছিলাম দুর্নীতির অর্থনীতি, দুর্নীতি বিরোধী, এই ধরনের দুর্নীতি সম্বন্ধে অনেকগুলো কথা লেখার পরেও আমি শুধু নয়, আমাদের অনেকেই এই ধরনের আর্টিকেল লিখেছে, কিন্তু দেখা গেছে দুর্নীতি আরও বেড়ে গেছে। গত ১৫ বছরের দুর্নীতির, সীমাহীন দুর্নীতি পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকে লাইভে আসার পিছনে মূল কারণ হচ্ছে, আগে যেগুলো প্রচারিত হয়েছে সেগুলো বলার কোনো আগ্রহ আমার নাই। আমরা বেনজির, পুলিশের বিভিন্ন জনের দুর্নীতি খবর আমরা জানি। আমরা বিভিন্ন প্রশাসনের দুর্নীতি আমরা পত্রিকায় পড়েছি। আজকে যেটা দেখলাম, আল জাজিরিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে, এবং ইনভেস্টিগেশন জার্নালিজম যেটা, এবং INF তাদের গোপন তদন্ত দল গঠন করে। তাদের টার্গেট ছিল আমাদের প্রাক্তন ভূমি মন্ত্রী জাভেদ সাহেবের এই দুর্নীতির এই ফিরিস্তি দেখে আমি লাইভে আসলাম। এই ফিরিস্তি আগেই প্রকাশিত হয়েছে, যে কারণে এবারে উনি মন্ত্রিত্ব পায় নাই, এবং সেটা উনি লাইভে এসে বলেছেনও, উনি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আল জাজিরিয়া যে প্রতিবেদন প্রকাশ করলো, সেটা দেখে ওনার গ্রামেরই একজন মানুষ হিসাবে আমি খুব স্তম্ভিত। ওনার পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুকে আমরা খুবই সম্মান করতাম। আমরা ওনার জাভেদ সাহেবকেও আমরা সম্মান করতাম, এবং ভূমি মন্ত্রণালয়ের উনি অনেকগুলো কাজ করেছেন। উনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে বলতেন। এই সবগুলো দেখে ওনার প্রতি আমাদের একটা সুন্দর ধারণা হয়ে গেছিল, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুবই ভালোবাসতাম। কিন্তু আজকে আগের যে রিপোর্টগুলো এসছে সেগুলো আমি বিশ্বাস করিনি। আমি মনে করেছি সেগুলো হচ্ছে প্রোপাগান্ডা। এরপরে উনি যখন লাইভে এসে বলল যে উনি কোনো দুর্নীতি করেনি, তখন আমাদের বিশ্বাস আবার ফিরে আসলো। কিন্তু আল জাজিরিয়া যে রিপোর্ট করেছে, তদন্তমূলক রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, সেখানে গোয়েন্দা ক্যামেরার মাধ্যমে জাভেদ সাহেবের মুখ দিয়েই ওনারা বের করেছে জাভেদ সাহেবের দুর্নীতির ফিরিস্তি। জাভেদ সাহেব খুব অহংকার করে বলছেন, উনি যখন লন্ডনে আসেন তখন উনি 2 থেকে 3 লাখ টাকা শুধু স্যুটেই কিনে, মোট 2 থেকে 3 লাখ টাকা, 3 লাখ পাউন্ডের উনি স্যুট কিনেন। 2 থেকে 3 লাখ পাউন্ড মানে মনে হয় কোটি টাকার উপরে। ওনার একটি স্যুটের দাম 6,000 পাউন্ড। 6,000 পাউন্ড বোধ হয় 7-8 লাখ টাকা, 7-8 লাখ টাকা একটা স্যুটের দাম। উনি যে জুতা পরেন সেই জুতার দাম 3,000 পাউন্ড। 3,000 পাউন্ড মানে প্রায় 4,79,000-80,000 টাকা। সেই জুতাগুলো উট পাখির চামড়া দিয়ে তৈরি, এবং কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি। একটি জুতা অর্ডার দিলে 4 মাস সময় লাগে। সেটা হচ্ছে ওনার শুধু জুতার ফিরিস্তি, স্যুটের ফিরিস্তি। তাতে কোনো আপত্তি নাই। মানুষ যদি, ওনারা অনেক, আখতারুজ্জামান চৌধুরী বাবু, ওনার পিতা অনেক আগের থেকে ব্যবসা করেন, লন্ডনে ওনারা ব্যবসা করেন। সুতরাং ব্যবসায়ী হলে উনি দামি জিনিস পরতেই পারেন, সেটা ওনার ব্যক্তিগত রুচিবোধ,
উনি দামি জিনিস পরেন, সেটা ব্যক্তিগত সুন্দর রুচির প্রমাণ। কিন্তু তার পাশাপাশি যেটা আল জাজিরা বলছেন যে উনি লন্ডনে যে বাড়িটা কিনেছেন সেই বাড়িটার দাম হচ্ছে প্রায় $1,50,00,000, 5তলা বাড়ি, সেখানে সিনেমা থিয়েটার আছে, বহু কিছু আছে। জাভেদ সাহেবের নিজে মুখে বলছে ওনার সিঙ্গাপুরে বাড়ি আছে, মালয়েশিয়ায় বাড়ি আছে, দুবাইতে বাড়ি আছে, এমন বাড়ি আছে যে বাড়িতে দ্বীপ পর্যন্ত আছে, প্যান হাউস আছে। এবং ওনার পুরো সম্পূর্ণ নেটওয়ার্কের সাথে আলাপ করে আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে 2015 থেকে 2021 সালের মধ্যে উনি শুধু লন্ডনেই 265টি বাড়ি কিনেছেন। এবং উনি এরপরে 2022 সালে এসে আরও উনি বাড়ি কিনেন, এবং তখন ওনার মোট বাড়ির সংখ্যা হয় শুধু লন্ডনেই 360টি, শুধু 60টি। এবং ওনার 2022 সালে উনি আবার 89টি বাড়ি কিনেন, যেখানে উনি $25 কোটি বিনিয়োগ করেন। ওনার দুবাইতে 300-এর বেশি সম্পত্তি আছে। 2020 সালে দুবাইতে উনি 54টি সম্পত্তি রেজিস্টার্ড করেন। যুক্তরাষ্ট্রে ওনার সম্পত্তি আছে প্রায় 9টি। যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, ব্রিটেন, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় ওনার অনেক সম্পত্তি। বলছে যে বিভিন্ন জায়গায় ওনার কোনো জায়গায় 30 কোটি পাউন্ড, কোনো জায়গায় 60 কোটি পাউন্ড, কোনো জায়গায় 70 কোটি পাউন্ড ওনার সম্পত্তি আছে। এবং সেখানে উনি ব্যাখ্যা করছেন কিভাবে উনি এই টাকাগুলো এখানে এনেছেন, কারা কারা তাকে ফাইন্যান্স করেছে। এবং আল জাজিরার যারা তদন্তকারী দল বলছেন যে এখানে যথেষ্ট পরিমাণ মানি লন্ডারিং হয়েছে, উনি এত টাকা যে এনেছেন সেখানের মধ্যে দুর্নীতি আছে। এগুলো আমাদেরকে খুবই মর্মাহত করে। শেখ হাসিনার যে লুটপাট, সে লুটপাটের যে চিত্রগুলো ভেসে আসছে, সেই চিত্রগুলো দেখে এতদিনে উনি যে উন্নয়নের গল্প করেছে তা ম্লান হয়ে যায়। মানুষের হাহাকার অবস্থা। আজকে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নাই, বিভিন্ন দ্রব্যমূল্যের অসম্ভব ঊর্ধ্বগতি, ব্যাংকগুলোতে টাকা নাই, গ্রাহকরা বিভিন্ন শঙ্কিত। ডলারের দাম আজকে দেখলাম 119 টাকা 75 পয়সা। তাহলে 119 টাকায় ডলার পৌঁছে গেছে, সে 70-72 টাকা ডলার। এগুলো কেন? এগুলো জাভেদ সাহেবদের মতো কয়েকজন মানুষের জন্য। আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, একটা মানুষের সারা জীবনে কত বছর বাঁচে? 70-80 বছর বাঁচে। এই 70-80 বছরের বেঁচে থাকার জন্য এত সম্পদ সে যদি নিয়মের মধ্যে করে, ঠিক আছে, করতে পারে, মানুষ ব্যবসা করে, কিন্তু চুরি চামারি করে শেষ পর্যন্ত মৃত্যুর আগে একটা চোর উপাধি নিয়ে যে মৃত্যুবরণ করা, মানুষের ধিক্কার, মানুষের এত নোংরা কথা, ওনাদের আত্মসম্মানে লাগে না? উনি যে লক্ষ টাকার, আমি যদি জুতার দামই যদি ধরি 5 লাখ, শুটের দাম ধরে যদি 8 লাখ, তাহলে 8-5 হচ্ছে 13 লাখ। তাহলে ওনার তো পুরো শরীরের মধ্যে 1 কোটি টাকার সম্পদ আছে। তাহলে এই 1 কোটি টাকার সম্পদ পড়ে উনি একটা ভিতরে মানসিকভাবে উনি একটা চোর। শারীরিক সৌন্দর্য থাকলেও মানুষ ওনাকে চোরের দৃষ্টিকোণ থেকেই দেখে। এই নির্লজ্জতা, এত নির্লজ্জভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে? আজকে এই আজকে এই যে আমরা যে দেখলাম সালমান রহমান, এদিকে আমরা দেখছি যে এসালম, ওদিকে বসুন্ধরা, এত দুর্নীতির মধ্যে একটা দেশ কিভাবে টিকে থাকে? ওনাদের এই সাধারণ মানুষের কথা কি একবারও মনে পড়ে না? আমি আমার নিজের কথা বলতে পারি। আমি জাভেদ সাহেবের কাছের মানুষজনের কাছে আমার জমিগুলো আমি বিক্রি করেছি। তারা আমাকে অল্প টাকা দিয়ে প্রায় 75% টাকাই বাকি রেখে দিয়েছে। টাকাগুলো তো আমি চাইতেই পারি নাই। চাইলে পুলিশের ভয়, অমুকের ভয়, সমুকের ভয়।
কত মানুষের ধন সম্পদ লুটপাট করে, কত মানুষকে সর্বশান্ত করে, কত মানুষের চোখের জল। এবং আমার ছোট ভাইটা যখন মারা যাচ্ছে, আমি অনুরোধ করেছিলাম, ভাই উনি মারা গেছে, আমার ছোট ভাইটা মারা গেছে, ওর 2টা বোন মেয়ে আছে, মেয়ে রেখে গেছে, বউটা কিচ্ছু করে না, যে টাকাগুলো তোমাদের কাছ থেকে আমরা পাই সেগুলো দিয়ে দাও, সেগুলো নিয়ে আমি আমার ছোট ভাইয়ের বউ বাচ্চার একটা ব্যবস্থা করে দিই।